মোল্লা তিনি এই ক্যাফে চালাতেন, প্রাথমিকভাবে তিনি নিজেকে ব্যবসায়ী বলে দাবি করছেন। তবে শওকত মোল্লার পুত্র হওয়ার সুবাদে তার কিন্তু এলাকাতে যথেষ্ট দাপট ছিল, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারে প্রসেনজিৎ, আমাদের যদি একটু বাড়ির ছবিটা একটু দেখাও এবং বাড়িটার একটু যদি শেষের দিকটা যাওয়া সম্ভব হয়, মানে একটু পাশেই দেখছিলাম একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে যদি একটু দেখানো সম্ভব হয় যে বাড়িটা ঠিক কত দূর পর্যন্ত বিস্তৃত। এই যে প্রাসাদোপম বাড়ি, যে বাড়ির ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন দেখুন, এই হচ্ছে সেই বাড়ি, বিশাল বাড়ি। শওকত মোল্লার বাড়ির পাশে কিন্তু সেই পরীক্ষা রয়েছে একটা, এই যে পাঁচিল দেখতে পাচ্ছ, পাঁচিলের পাশেই কিন্তু একটা বিশাল পরীক্ষা। একেবারে একেবারে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এইখানে কিন্তু যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, পরীক্ষা দিয়ে ঘিরে রাখা হয়েছে শওকত মোল্লার বাড়ি। একেবারে দেখো, দুর্গ যেমন হয়, আমরা যেমন দেখেছিলাম যে ইতিহাসে পড়েছিলাম যে শত্রুর আক্রমণের হাত থেকে নিজেদের রাজপ্রাসাদকে বাঁচাতে যে দুর্গ তৈরি করা হতো, সেই দুর্গই কার্যত কিন্তু শওকত মোল্লার বাড়ি। সেই দুর্গেরই চেহারা নিয়ে যে দেখতে পাচ্ছ যে এই যে বিশাল গেট, বিশাল গেটের একেবারে বাইরে আমরা দেখো দেখতে পাচ্ছি একেবারে এই রাজপ্রাসাদ কিন্তু অনেকটাই ভেতরে, বাইরে একটা লম্বা রাস্তা রয়েছে এবং সেই লম্বা রাস্তাটাও কিন্তু এতটাই দীর্ঘ যে বাড়িটাকে অনেক ছোট দেখাচ্ছে। এই যে বাড়ির সামনে কতগুলো আমরা একদম দেখতে পেলাম যে গোলাপি রঙের রং করা রয়েছে, কিছু জায়গা আমরা দেখতে পেলাম। এই জায়গাটা ঠিক কি? একদম পুরো বাড়ির গা ঘেঁষা একটা জায়গা তুমি আমাদেরকে দেখাচ্ছিলে। দেখো, বাড়ির গা ঘেঁষা যে জায়গা রয়েছে সেখানে কিন্তু কতগুলো দোকান রয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শাটার লাগানো রয়েছে এই দোকানগুলোতে। এগুলো হতে পারে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুটি দোকান রয়েছে এবং বেশ কিছুটা জায়গা কিন্তু অনেকগুলো দোকান আমরা দেখতে পাচ্ছি। আমরা তো 5টা শাটার দেখতে পাচ্ছি। এগুলো কি খোলা হয় নাকি এগুলো এরকম বন্ধ অবস্থাতেই থাকে? দেখো, যেহেতু স্থানীয় মানুষজন কার্যত মুখ খুলতে চাইছেন না, সেহেতু এইখানে কি হতো বোঝা যাচ্ছে না। তবে আজকে কিন্তু প্রাথমিকভাবে বন্ধ। এই 5টা শাটারের মধ্যে 2টি শাটার কিন্তু গ্যারেজ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তার কারণ গাড়ি তোলার জন্য যে এখানে স্লন্টিং সেটা কিন্তু করা রয়েছে। এবং ঠিক শওকত মোল্লার বাড়ির অপর প্রান্তে আমি তোমাকে ছবিটা দেখাচ্ছি, এই যে পাশে আরেকটি বিল্ডিং দেখছো, আরেকটি ভবন দেখছো, সেটি কিন্তু সদ্ভাব ভবন এইটার নাম। এবং এখানে কিন্তু শওকত মোল্লা জনসংযোগ করতেন। তোমাকে একবার দেখাবো যে কি বিশাল জায়গা এখানে রয়েছে। এবং এখানে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারা পুরো জায়গাটাকে কিন্তু ঘিরে রেখেছেন। এবং এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং এ কিন্তু শওকত মোল্লা জনসংযোগ করতেন। এখানে প্রচুর মানুষজন আসতেন, প্রত্যেকদিন সকাল থেকে হাজার হাজার মানুষ কিন্তু এই বিল্ডিং এর মধ্যে থাকতেন, এই বিল্ডিং এর মধ্যে থাকতেন। এবং সেখানেই এটাও কিন্তু তো একটা বিশাল জায়গা প্রসেনজিৎ। এই জায়গাটা ঠিক কতটা এরিয়া নিয়ে আমাদেরকে একটুখানি দেখানো সম্ভব যে এই যে জনসংযোগের যে বাড়িটা, কয়েকশো একর জায়গা নিয়ে কিন্তু এই বিল্ডিং, এই শওকত মোল্লার যে বাড়ি সেটা কিন্তু তৈরি করা হয়েছে। সেটা কিন্তু তৈরি করা হয়েছে। এবং দেখো, এই মুহূর্তে যেহেতু এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, তারা ঘিরে রেখেছেন পুরো জায়গাটা। আমি একবার বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, ভিতরে যেহেতু প্রবেশে বাধা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, পুলিশরা। আমি তোমাকে কিন্তু একবার ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করছি। দেখো, এই হচ্ছে শওকত মোল্লা সেই জনসংযোগ কার্যালয়, যেখানে বসে তিনি কিন্তু এলাকার সাধারণ মানুষ, সাধারণ যে সমস্ত কর্মীরা আসতে দেখেন তাদের সাথে কথা বলতেন। বুঝতেই পারছো যে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘিরে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু আমাদেরকে অ্যালাউ করছেন না ভেতরে প্রবেশের জন্য। ফলে দর্শকদের কাছে এর বেশি ছবি হয়তো আমরা তুলে ধরতে পারবো না। কিন্তু শওকত মোল্লার যে বাড়ি, সেই বাড়ির ছবি কিন্তু আরো একবার দেখাতে চাইবো। যে দেখো, এই এখনো বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছেন। তারা কিন্তু সেখানে টহলদারি চালাচ্ছেন। বাইরে থেকে কাউকে ভেতরে যেমন ঢুকতে দেওয়া হচ্ছে না, তেমনি ভেতর থেকেও কাউকে কিন্তু বাইরে আসতে দেওয়া হচ্ছে না। এবং এই শওকত মোল্লার যে বাড়ি, যেমনটা তোমায় বলছিলাম যে পরীক্ষা দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার দুটি পাশে কিন্তু এরকম বিশাল পরীক্ষা রয়েছে। যে পরীক্ষা টপকে, সুউচ্চ পাঁচিল টপকে কিন্তু শওকত মোল্লার বাড়িতে ঢোকা সম্ভব নয়। যে কারণে কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত জওয়ানরা এসেছিলেন, বা এই যে তোমার এনআইএর যে টিম সকালবেলা এসেছিলেন, তারা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারেননি। দীর্ঘক্ষণ তারা বাইরে অপেক্ষা করেছেন। শওকত মোল্লা জনসংযোগ কার্যালয়ে তারা অপেক্ষা করেছিলেন। এবং তারপর তারা কিন্তু অবশেষে বাড়ির পরিচারিকাদের ডাকেন। এবং সেই পরিচারিকাদের ডাকার পর তারা কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এবং এখনো কিন্তু তারা বাড়ির মধ্যে রয়েছেন। সেখানে কিন্তু তারা তদন্ত করছেন, তল্লাশি চালাচ্ছেন বাড়ির ভেতরে। প্রসেনজিৎ, একদম উল্টো দিকেই তুমি দেখাচ্ছিলে আরো একটি কার্যালয় রয়েছে, দেখতে পাচ্ছিলাম আমরা সবুজ রঙের একটি একতলা বাড়ি আমরা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এই বাড়িটার কথা বলছিলাম। এখানে তো বেশ কিছু মানুষজন দেখা যাচ্ছে। এরা কারা, যারা এই মুহূর্তে এই জায়গাটা রয়েছে? তারা কি স্থানীয়?
দেখো এখানে যারা রয়েছেন তারা বেশিরভাগই হচ্ছে পুলিশের লোক, সংবাদ মাধ্যমের কর্মী, তারা কিন্তু আপাতত এখানটা রয়েছেন বাড়ির বাইরে, যেহেতু বাড়ির মধ্যে প্রবেশের অনুমতি নেই। আর এই যে কার্যালয়টা তোমাকে দেখাচ্ছি, এই কার্যালয়টা প্রাথমিকভাবে শওকত মোল্লা যখন প্রথম এখানে বিধায়ক হন তখন কিন্তু এই কার্যালয়টা তিনি তৈরি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই কার্যালয়ে তিনি বসতেন না। পাশে যে কার্যালয়টা আমি তোমাকে একটু আগে দেখালাম, সদ্ভাব ভবন যাকে বলা হচ্ছে, সেই কার্যালয়ে কিন্তু শওকত মোল্লা শেষ পর্যন্ত জনসংযোগ করতেন এবং এই কার্যালয়ে মূলত তার যে সিকিউরিটিরা ছিল, তার সিকিউরিটিরা কিন্তু এইখানে থাকতেন, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তাহলে কি এই কথাটা বলা যায় প্রসেনজিৎ, শওকত মোল্লার টাকার পরিমাণ যত বেড়েছে, তার ইনকাম যত বেড়েছে, তত বড় হয়েছে তার জনসংযোগের ক্ষেত্র, তার জনসংযোগ কার্যালয়? একেবারেই এই কথাটা তো একদমই স্বাভাবিক। তার কারণ আমরা জানি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুটি মূলত নেতা ছিলেন যারা কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্ট তারা মিট করতেন। এক ছিলেন শওকত মোল্লা, অন্যদিকে ছিলেন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খান মূলত ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, রায়চক এই সমস্ত এলাকাগুলো, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনাকে যদি দুটি ভাগে ভাগ করি, তাহলে কিন্তু একদিক যেমন জাহাঙ্গীর খান দেখতেন, অন্যদিকে কিন্তু শওকত মোল্লা তিনি কিন্তু দেখতেন। এবং শওকত মোল্লার দায়িত্বে মূলত বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত যে বিধানসভা ক্ষেত্রগুলি রয়েছে সেইগুলোই কিন্তু শওকত মোল্লার নেতৃত্বে চলতে, এবং সেই সমস্ত জায়গা থেকে কিন্তু তৃণমূল নেতা কর্মীরা তারা কিন্তু শওকত মোল্লার বাড়িতে আসতেন, শওকত মোল্লার এই জনসংযোগ কার্যালয়ে আসতেন, তার সাথে দেখা করতেন। শওকত মোল্লার কিন্তু একাধিক এরকম অফিস রয়েছে। একদিকে যেমন তার বাড়ি লাগোয়া এখানটায় এই সদ্ভাব ভবন রয়েছে, যেখানে কিন্তু না ঘুম থেকে উঠেই তিনি এখানে জনসংযোগ করতে চলে আসতেন, মানুষজনকে মিট করতেন। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসতেন, শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে নয়, আশপাশের জেলা থেকেও কিন্তু মানুষজন শওকত মোল্লার কাছে আসতেন। অন্যদিকে পাশে যে আরো একটি কার্যালয় তোমাকে দেখালাম, ছোট কার্যালয়, এই কার্যালয়টি প্রথমে তিনি বসতেন, কিন্তু যখন শওকত মোল্লার তালে পরে তার তৃণমূল কংগ্রেসে নিজের ক্ষমতা বৃদ্ধি পায়, তৃণমূল কংগ্রেসে তার দায়িত্ব বৃদ্ধি পায়, তখন কিন্তু তার এই জনসংযোগ কার্যালয়ের সংখ্যা এমন বৃদ্ধি পায়, তার যে সাইজ বা তার যে আয়তন বা তার যে পরিকাঠামো সেটাও কিন্তু বৃদ্ধি পায়। একদিকে যেমন তার সেটাও বাড়ি যথেষ্ট লাগোয়া বিলাসবহুল বলা যেতে পারে প্রসেনজিৎ, দেখে যতটা মনে হলো। একেবারেই দেখো অবশ্যই বিলাসবহুল, তার কারণ এসি থেকে শুরু করে অন্যান্য অত্যাধুনিক পরিকাঠামো কিন্তু সেখানে রয়েছে। এবং শওকত মোল্লার বাড়ির এই সদ্ভাব কার্যালয়ের পাশাপাশি জীবনতলাতে বিডিও অফিস যেখানে রয়েছে, ক্যানিং 2 নম্বর ব্লকের বিডিও অফিস, সেখানেও কিন্তু একটি বিধায়ক কার্যালয় রয়েছে। সেখানেও কিন্তু শওকত মোল্লা দীর্ঘক্ষণ সময় কাটাতেন, সেখানে মানুষজনের সাথে কথা বলতেন। অর্থাৎ শওকত মোল্লার যে দাপট এলাকায় ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি তৃণমূল কংগ্রেসের সংগঠনের একটি বড় কেন্দ্র কিন্তু শওকত মোল্লা ছিল। তার কারণ শওকত মোল্লা এই সমস্ত বিধায়কগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতেন, এবং যেহেতু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তার যোগ ছিল, ফলে শওকত মোল্লার দায়িত্বও কিন্তু এই দলে যথেষ্ট বেশি বেড়েছিল। তবে মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার উপরে কোনো একটি বিষয়ে নারাজ হতে কিন্তু জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, এবং দক্ষিণ